ভালোবাসার দুষ্টু মিষ্টি গল্প আর রোমান্টিক থ্রিলারের মাঝে এক সাদামাটা প্রেমের গল্প আপনাদের মনকে রাঙিয়ে দিতে আমি আইরি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আয়োজনে। কুহু চমকে উঠে পেছনে ফিরে তাকালো। কাব্য দুহাত আড়াআড়ি ভাঁজ করে ওর দিকে সন্ধ্যের চোখে চেয়ে আছে। কাব্যকে দেখে কুহু ভ্যাবলার মতো হাসার চেষ্টা করলো। আমতামতা করে বরাবরের ন্যায় মিথ্যে কথাটাও ঠিকঠাক বলতে পারল না। কাব্য ভাই, হেডফোন নেই তো ছাদে, আমি মাত্রই খুঁজে এলাম। কাব্য ওইভাবে সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। একবার উকি দিয়ে অন্ধকার ছাদটা দেখে নিয়ে আবারও কুহুর দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে ভ্রু নাচিয়ে বলল, অন্ধকার ছাদে ঢুকলি কিভাবে? কুহু একসঙ্গে জিব্বা কামড় দিল। আরে, এই ব্যাপারটা ভুলেই গেছিল। কাব্যকে আগ বাড়িয়ে কিছু বলতে যাবে, কাব্য শুনল না। সোজা হয়ে দাঁড়িয়ে সোজা কুহুকে পাশ কাটিয়ে হাঁটা ধরল ছাদের দিকে। কুহুর আত্মা যেন এতেই ধরাম ধরাম বেরিয়ে আসতে চাইল। কায়েদের কি এখনো চুমু খাওয়া শেষ হয়নি? এই মেয়ে আজ কুহুকে সাথে নিয়ে মরবে। ওদের একসাথে দেখলে কাব্য ভাই আজকে কেয়ামত করে ফেলবেন। এই কায়েরে কে বলেছে এই মাঝরাতে খুললাম খুললাম চুমু খেতে? বেহায়া কোথাকার। কাব্য এগুচ্ছিল। কুহু কায়াকে দুবার ভয়াবহ গালি দিয়ে কাব্যের পিছে পিছে এগুতে এগুতে একশ্বাস একশ্বাসে বলে যায়, ছাদে হেডফোন নেই তো? আপনি এক কাজ করুন, আমার হেডফোনটা নিন আজকের জন্য। আমার হেডফোন আমি ২০০০ দিয়ে কিনেছি। অনেক ভালো, সাউন্ড সিস্টেম একদম ফকফকা। আর বাকি কথা বলার আগে কাব্য হুট করে এক পা পেছনে ফিরে। কুহু একদম পিঠের পেছন পিঠের পেছনে ছুঁই ছুঁই করে দাঁড়িয়েছিল। কাব্য এমন হঠাৎ তাকাতেই গায়ে গা ছোঁয়ার আগেই থতমত খেয়ে পিছিয়ে গেল। কাব্যের দিকে বড় বড় চোখে তাকাতেই কাব্য ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে তোর আজ? অদ্ভুত রকমের বিহেভ করছিস কেন? কুহু থতমত ভঙ্গিতে তাকালো। ও কি আসলেই অদ্ভুত ব্যবহার করছে? কুহু কি বলবে? বোকার মতো হেসে নড়ে চড়ে বলে ফেলল, আমি আমি কখন অদ্ভুত বিহেভ করলাম? আপনি আপনার চোখে বোধহয় সমস্যা। আমি তো ফিটফাট বিহেভ করছিলাম। কাব্য ভ্রু কুঁচকে তখনই দেখে কুহুকে। কুহু কাব্যেরই তাকানো দেখে থামে। মিনমিন করে মাথাটা নামিয়ে স্রেফ বলে উঠল, সরি। এইবার কাব্য দীর্ঘশ্বাস ফেলল। কুহুকে তেমন পাত্তা না দিয়ে আবারও পেছনে ফিরে ছাদের দিকে এগোতেই এবার কুহুর মাথায় কিছু একটা চড়ে। ও হঠাৎ পায়ের নিচ থেকে একটা ছোট ইটের টুকরো এনে ছুঁড়ে দেয়। সিঁড়ির মধ্যে থাকা লাইটটা ফাটিয়ে দিল। কাব্য মাত্রই ছাদের দরজা পেরোতে যাচ্ছিল, অথচ কাঁচ ভাঙার আওয়াজ ও চমকে পিছনে ফিরে তাকালো। কুহু তাড়াহুড়া ভঙ্গিতে ঠিকঠাক হয়ে সিঁড়ির লাইটের দিকে ইচ্ছাকৃত অবাক হয়ে বলল, লাইটটা ফেটে গেল কাব্য ভাই। কুহুর চোখে মুখে ব্যথা, অবাকভাবে ফুটিয়ে কাব্যকে দেখছে। কাব্য অবাক। ও তরতর করে কয়েক সিঁড়ি নেমে উঁকি দিয়ে তিনতলা সারের লাইটের নিচে তাকালো। তিনতলার লাইটটা ভাঙা, যেটা একটু আগেই কাব্য লাগিয়ে দিয়েছে। কুহুর ফোবিয়া আছে বলে। কাব্য হতবাক। কুহুর দিকে সন্দেহ নিয়ে তাকালো তখনই। লাইটটা ফাটালো কে? কুহু ঢোক গিলে দেখে লাইটটা। পরপর চূড়ান্ত আত্মবিশ্বাস বুকে চেপে নিজেকে চোরের মায়ের বড় গলা সাজিয়ে বলল, আমি কি জানি? আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমিও তো মাত্রই দেখলাম। কাব্য সিঁড়ি বেয়ে নিচের তলায় তিনতলার জানালার দিকে মুখ বেরিয়ে তাকালো। বাইরে থেকে কেউ কিছু ছুঁড়েছে। আজ এদের এক একটাকে ধরতে পেলে কাব্য মেরে পিঠের ছাল তুলে দেবে। কদিন ধরে অঞ্চল গড়ে কিছু পোলাপান এখানে ক্রিকেট ঘুরতে আসে। মাঝরাতে এরা ঘুড়ি ওড়ায়, ফাঁকা গলির রাস্তায় ক্রিকেট খেলে। এদেরকে হলে কাব্য ধরে ধরে এক একটাকে পেটাবে। কাব্য রেগে রেগে খুঁজে যাচ্ছে কাউকে যদি পাওয়া যায়। এবার জানালা দিয়ে দেখতে পেল কাব্য
সেভাবেই কবিরকে কল লাগালো। ওপাশে কবির কল ধরতেই কাব্য জানালার এদিক ওদিক দেখতে দেখতে রাগী গলায় বলল, কবির, কেচিকেট করলো নাকি? ঘুমন্ত কাব্যের এই কথা শুনে ধরফরিয়ে আবার উঠে দাঁড়িয়ে গেল। আমি তো লাগাইছিলাম ভাই। কাব্য ভীষণ অতিষ্ঠ গলায় বলে উঠল এবার। দেখ তো বাইরে পোলাপান আছে কিনা। তিনতলার সিঁড়ির লাইট ফাটিয়ে দিয়েছে কেউ। কি কন, একটু আগেই না আপনার টাকা দিয়ে লাগিয়ে আনলাম, মানে গিয়ে দেখ, যদি কাউকে পাস আমাকে জাস্ট ধরে আনবি আমার সামনে, বাকিটা আমি দেখছি। কুহু অন্য সময় হলে কাব্যের এমন হম্বিতম্বি শাসন আকর্ষণীয় ধরন দেখে ফিদা হয়ে যেত, কিন্তু এখন তেমন কিছুই ওর মধ্যে দেখা গেল না। বরং কাব্যের এত রাগ দেখেও ভয়েই নীল হয়ে যাচ্ছেন। কবির দেখে এলো রাস্তায় কিছু ছেলে আসলেই বল খেলছিল। কবির বলে উঠল, ভাই, আছে কয়েকটা, ধর ওদের, আমি আসছি নিচে। কবির ধরতে যেতেই ছেলেগুলো তার আগেই দৌড়ে পালিয়ে গেল। কবির ধাওয়া করলো ওদের কিছু পথ, কিন্তু শেষ পর্যন্ত ধরতেই পারল না। কবির আফসোস নিয়ে কানের কাছে ফোন ধরে বলল, কাব্য ভাই। কাব্যের কথা থামিয়ে ফ্যাসফ্যাসে গলায় বলল, ধরতে পারিসনি? কবির এবার আফসোস নিয়ে বলল, হ ভাই, চলে গেল তো সব। কাব্য চোখ বুজে বিড়বিড় করে গালি দিয়ে কলটা কেটে দিল। লাইন ভাঙার আওয়াজ স্নিগ্ধ কায়ের কানেও গেছে। স্নিগ্ধ তখন চুমু শেষে কায়াকে নিজের বুকে জড়িয়ে রেলিং এর পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে। কায়া লজ্জা পাচ্ছিল, স্নিগ্ধও মজা লড়ছিল কায়ার লজ্জা। কায়া তাই শেষ অবধি লজ্জা ঢাকতে স্নিগ্ধের বুকে মুখ লুকিয়ে থেমেছে। কিন্তু হঠাৎ কাব্যের ধমকাধমকি শুনে ওদের তো রু উড়ে যাবার জোগাড়। দুজন ছিটকে সরে দাঁড়িয়েছে এক অপরের থেকে। কায়া এক মুহূর্ত না দাঁড়িয়ে স্নিগ্ধকে বলল, সর্বনাশ কাব্য ভাই, আমি আগে যাচ্ছি, তুমি পরে এসো। কায়া দৌড়ে বেরিয়ে গেল ছাদ থেকে। নিচে নেমে দেখে কাব্য ফোনে ফ্ল্যাশ লাইট অন করে লাইট চেক করছে। পাশেই কুহু দাঁড়ানো। কুহু কায়াকে দেখে দাদা দাঁত পিষে কিছু বলল। কায়া ইশারায় বলা কথাও সব বুঝল না। ও ভয়ের চোখে কাব্যকে দেখছে। কাব্য ভাঙা লাইট দেখতে দেখতে বিড়বিড় করে বলল, 200 টাকা জলে গেল, কাল আবার আনানো লাগবে লাইট আর একটা। বলি ফ্ল্যাশটা সরিয়ে এবার ফ্ল্যাশ লাইট সরাসরি কায়ের দিকে ধরে কায়াকে দেখে ভ্রু কুচকে বলল, তুই কই থেকে আসলি এখন? কায়া ফরফর করে বলল, নিচ থেকে এলাম কাব্য ভাইয়া। কাব্য বিশ্বাস করলো কিনা কে জানে। পরপর ছাদ থেকে স্নিগ্ধকে নামতে দেখেও কাব্য ওর দিকে ইনার ফ্ল্যাশ তাক করে দেখে। স্নিগ্ধ আরাম করে দুহাত পকেটে ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে কাব্যের সামনে এসে থেমেছে। কাব্য ভ্রু নাচিয়ে বলল, আর আপনি, আপনি কই থেকে আসছেন? নিচ থেকে? কায়া জিব্বা কামড়ে ধরল। কাব্য ভাই বুঝেছেন কিছু হলো। এই স্নিগ্ধ একটু পর নিচে আসতে পারেনি। এখনই কাব্য ভাই ফ্ল্যাটে চলে যেতেন। কাব্যের প্রশ্নে স্নিগ্ধ ভ্যাবলার মতো হেসে বলল, আমি আমি তো ছাদে ছিলাম, বন্ধুর সাথে কথা চলছিল। কাব্য কায়ের দিকে একবার চেয়ে স্নিগ্ধের দিকে আর একবার তাকালো। কি বুঝলো কে জানে। গম্ভীর গলায় বলল, রুমে যাও সব কটা। নেক্সট টাইম রাতে এভাবে বাইরে থাকলে ঠ্যাং ভেঙে রেখে দিব সব কটার। গো অ্যান্ড স্লিপ। কাব্যের ধমক শুনে কুহু কায়া স্নিগ্ধ তরতর করে নিচে নেমে গেল। কাব্য ফোনে ফ্ল্যাশ অন করে আরেকবার লাইট ভাঙার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করতে নিচে দেখলো এক একটা ইটের টুকরা। কাব্য ভ্রু কুচকে ইটের টুকরা হাতে তুলল। পরমুহূর্তে সেটা দেখে মনে পড়ল ছাদের মধ্যে নতুন টিনের একটা ছোট্ট ঘর বানানোর জন্য যে ইট আনানো হয়েছিল, এই ইটের টুকরা ওই ঘরের ইটের। তার মানে ইটটা বাইরে থেকে নয়, ভেতর থেকে চড়েছে। ইচ্ছে করে লাইটটা ভেঙেছে কেউ। কুহু কেন করবে এমন? ও যা ভাবছে তার জন্য। আজ কুহুর ফিজিক্স এক্সাম। শুধুমাত্র কাব্যের সেদিনের ধমকের হুঁশিয়ারির জন্য এই এক্সামে আবারও বসতে হয়েছে কুহুকে। কত কষ্ট করে সারা রাত জেগে নকল বানিয়েছিল। কি হাতটাই না ব্যথা করছিল কুহু সেদিন। এত কষ্ট করে সেই শব্দে লাভটা কি হলো? কাব্য ভাই ওকে আবারও ধরে বেঁধে এক্সাম দেওয়াচ্ছেন। কুহু আজ এই মুহূর্তে কলমের টিপ চিবোতে চিবোতে একটা মহা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। বিয়ের পর কাব্য ভাইকে কুহু টানা 6 মাস ওকে টাচ করতে দেবে না। ক্ষুধার্ত কাব্য ভাই বারবার হাত জোর করলেও কুহু গম্ভীর স্বরে যে যেভাবে যে সময় ধমকায় কুহুকে ওভাবেই বলবে। শ্যাট আপ কাব্য ভাই, বিয়ের আগে আমাকে ধমকে ধামকে রাখার জন্য এসব কথা মনে ছিল না। কুহু এখন রিভেঞ্জ নিচ্ছে। কনসেন্ট্রেশন করতে দিন আমাকে।
কুহু মনে মনে নিজের ওই গম্ভীর রূপের কথা ভেবে ফিক করে হেসে ফেলল। কুহুর হাসি দেখে ম্যাডাম ওর দিকে বাঁকা চোখে তাকাতেই কুহু হাসি থামিয়ে আবারও খাতায় লেখায় মন দিল। অলস ভঙ্গিতে কুহু খাতায় কলম চালিয়ে কোনো রকম খাতাটা জমা দিয়ে বের হয়ে এলো। তারপর শার্লিনকে নিয়ে পা চালালো কাব্য ভাইয়ের ভার্সিটির দিকে। কাব্য চাই আজ ব্যাডমিন্টন খেলবেন ভার্সিটির মাঠে, তাই কুহু নিজের সাথে শার্লিনকেও টেনে এনেছে কাব্য ভাইয়ের খেলা দেখাবে বলে। ভার্সিটির সামনে আসতেই কুহু তখন শুনতে পেল ওপাশ থেকে কেউ ডাকলো, এই কাব্য, ব্যাগটা এদিকে পাস কর। কাব্যের নাম শোনাচ্ছে আর কুহু তাকাবে না, এও হয় নাকি? কুহু আশেপাশে খুঁজে কাব্য ভাইকে দেখেই দাঁড়িয়ে গেল। কাব্য ওদিকে ব্যাট ছুঁড়ে ফেলেছে একজনের দিকে, অপরজন ব্যাট টাচ করে নিয়েছে। কাব্য রোদের মধ্যে ঘামে ভিজে কপাল কুঁচকে তাকে কিছু বলছে, শোনা যাচ্ছে না এত দূর থেকে। কুহুর তারপর কাব্য ভাইকে দেখে বুকের ভেতর যেন কেউ খামচে ধরলো। কাব্য ঘামে মেজা কাব্য মাঠে ব্যাডমিন্টন খেলছে, পাশেই কোচ একজন ওকে গাইড দিচ্ছে। কাব্য পরনে একটা ব্লু জার্সি আর হাঁটু অব্দি ট্রাউজার, আবারও পায়ের ঘন লোম দেখা গেল ওর। কুহু সেদিকে বেহার ন্যায় চেয়ে রইল। আচ্ছা, কাব্য ভাই কি কখনো জানবেন এই লোমগুলোর প্রতি কুহুর কত জনমের লোভ? কুহু যেদিকে বউ হবে কাব্য ভাইয়ের, কুহু সব বলবে। এও বলবে কাব্য ভাইয়ের মধ্যে কি কি দেখেছে কুহু এতদিন, এতটা বছর ক্রাশ খেয়ে এসেছে। বাসরাতে কুহু কাব্য ভাইয়ের কোলে মাথা রাখবে, কাব্য ভাইয়ের চুলে হাত বুলিয়ে দিতে দিতে কুহুর সকল জমানো কথা মনোযোগী শ্রোতার ন্যায় শুনবে কুহু। কুহু যেসব কথা বলবে, এই যেমন এক, কাব্য ভাইয়ের ডেনিম জ্যাকেট পরার ধরন দেখে কুহু কিভাবে ক্রাশ খেয়েছিল। 2, কাব্য ভাই যখন এক হাতে মানি ব্যাগ অপর হাতে ফোন পকেটে ঢোকানো, সেই মুহূর্তটা কুহুর কাছে কতটা মারাত্মক দেখায়। 3, তার পায়ের লোম, হাঁটু অব্দি ট্রাউজার পরলে সেই লোম কতটা আকর্ষণীয় দেখায়। সেই সাথে একটা লজ্জার কথাও বলবে, বাসরাতে কুহু কাব্য ভাইকে শার্ট শেরওয়ানি থাকলে সেটা খুলে খালি গায়ে থাকতে বলবে। কুহু কাব্য ভাইয়ের বুকের লোমে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে চাইবে সেদিন। বাকিটা এখন ভাবতে পারছে না কুহু, ওর ভীষণ লজ্জা করছে। 4, এরপর কাব্য ভাইয়ের গায়ের পারফিউম, ওগুলো কোন দেশ থেকে ইম্পোর্ট করা আনেন কুহু সেই দেশের নাম জানতে চাইবে। 5, কাব্য ভাইয়ের চুলে হেয়ার কাটিং, ঘন ঝাঁকড়া হালকা বাদামি রঙের চুল, রোদের আলোয় এই যে এখন লাল লাল দেখাচ্ছে, এই চুল মারাত্মক লাগে কুহুর কাছে। 6, 6, আজ এতটুকুই বলবে বাসরাতে, বাকি কথা ওদের দুজনের চড়ুই পাখির সংসারে ধীরে ধীরে বলবে। একটু একটু করে জমানো কথা জানাবে তার শখের পুরুষকে। তারপর নিজেও জানতে চাইবে কুহুর কি কি দিক কাব্য ভাইয়ের ভালো লাগে। কি জবাব দেবেন উনি? কুহুর মধ্যে কি আদৌ কিছু ভালো লাগার ব্যাপার আছে? কই, নেই তো। কিন্তু কুহু জানে তার মধ্যে ভালো লাগার সব ব্যাপারই আছে, মারাত্মক এক একটা ব্যাপার। কুহু যখন কাব্যের দিকে হাঁ করে তাকিয়েছিল তখন শার্লিন কিছু বলতে চেয়েছিল। কুহু ওকে থামিয়ে দিয়ে বলে উঠল, চুপ, কাব্য ভাই খেলছেন, কনসেন্ট্রেশন করতে দেন। শার্লিনকে তখন মহা হতাশ হতে দেখা গেল। কি করবে আর, বন্ধু আধা পাগল, তাই সহ্য করে চুপ করে পাশে দাঁড়িয়ে খেলা দেখতে লাগলো। কাব্য ভালো খেলছে, পরিশ্রম করছে ভীষণ। তারপর 5 পয়েন্টস পেয়ে কাব্য জিতে যেতে ওর বন্ধুরা দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে এর উপর ঝাঁপিয়ে পড়ল। সবাই মাটিতে শুয়ে দিল কাব্যকে। কাব্য চুপচাপ ওদের জ্বালাতন সহ্য করছে, ওদেরকে লাই দিচ্ছে। তামিম পাশ থেকে বলে উঠল, শালা ট্রিট দিবি আজ, তুই আজ সিলেক্টেড। কাব্য ওদেরকে ঠেলছে নিজের ওপর থেকে, বলে উঠল, দিব, গায়ের ওপর থেকে নাম আগে ভাই, ভর্তা করে দিচ্ছিস। ওরা আরো কিছুক্ষণ কাব্যকে জ্বালিয়ে তবে সরল। কাব্য উঠে মাঠে বসলো হাঁটু গেড়ে, হাঁপিয়ে উঠে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে হঠাৎ মাথাটা হাঁটুর মধ্যে ডুবিয়ে হেসে ফেলল। ওর বন্ধুরা পাশে বসে হাসছে কাব্যের জয়। কাব্য এবার নিজের ঠোঁট ভর্তি হাসি দুহাতে বন্ধুদের জড়িয়ে ধরল। তামিম সুহাগ কাব্যকে জড়িয়ে ধরে চিৎকার করে উল্লাস করছে। আজ গম্ভীর কোচও হাসছে ওদের জয়ের উল্লাস দেখে। কুহুর ভালো লাগছে ভীষণ, কাব্যের খুশি তো নিজেও কাঁপছে। শালীনের হাতটা শক্ত করে ধরে মুগ্ধ চোখে কাব্যের উল্লাস দেখছে। ওর ইচ্ছে হলো জয়ী কাব্য ভাইকে নিজেও অভিনন্দন জানাবে, কিন্তু জানানো গেল না, লজ্জায়। কাব্য এবার গা থেকে বালি ঝেড়ে উঠে দাঁড়িয়ে হঠাৎ দূরে দেখতে পেল কুহু দাঁড়িয়ে আছে, ওর দিকে চেয়ে রয়েছে।
কাব্য দুহাতে বালু ছাড়াতে ছাড়াতে ওকে দেখলো দূর থেকে। বন্ধুরা যে যার মতো চলে যেতেই একসময় কাব্য আঙুলের ইশারায় ডাকলো কুহুকে নিজের কাছে। কুহু মৃদু হেসে এগিয়ে গেল। কাব্যের সামনে দাঁড়িয়ে যেতেই কাব্য গম্ভীর কণ্ঠে শুরুতে স্বাদ পাচ্ছে না বলে জিজ্ঞেস করলো, এক্সাম ভালো হয়েছে? এইবার কুহুর মনটাই ভেঙে গেল। কাব্য ভাইয়ের সঙ্গে এই এক্সাম নিয়ে কথা বলতে ওর একটুও ভালো লাগে না, সবসময় বিশ্রী লাগে। কাব্য ভাইয়ের মুখেই পড়াশোনা ছাড়া আর কোনো কথা কেন থাকে না? ওর সঙ্গে কি তার শুধুই পড়াশোনার সম্পর্ক? ভদ্র কুহু তবু নিজে বিরক্তি চেপে বলল, সব কমন পড়েছ, নকল করিসনি? কাব্যের ঠোঁটে চাপা হাসি। কুহু বুঝে না সেই হাসি। ওর মুখটা বাংলা পাঁচের ন্যায় করে মিনমিন করে বলে উঠল, না, গুড। কাব্য সন্তুষ্টি নিয়ে মাথা দুলিয়ে তখনও গা থেকে বালি ছাড়ছে। তো আরেকবার চোখ মুখ কুচকে মুখের ঘাম পুরুষালী হাতের উল্টো পুট দিয়ে মুছছে। সেভাবেই ঘাম মুছতে মুছতে কুকুর দিকে চেয়ে বলল, আমার স্পোর্টস ব্যাগটা নিয়ে আয়, ওপাশেই রাখা আছে। কুহু শুনল ওর কথা, দৌড়ে ব্যাগ আনতে গেল। ব্যাগ হাতে উপাস ফিরতে দেখি কাব্যের হাতে পনির বোতল, সামনে উর্মি আপু, পুরো নাম উর্মি শিকদার। কাব্য পানি খেয়ে কথা বলছে উর্মির সাথে। কথা বলতে বলতে বোতলে বাকি যা পানি ছিল সেটুকু মাথায় ঢেলে দিয়ে ভিজতে লাগলো। প্রচন্ড গরম লাগছিল, সম্ভবত সেজন্যই। কাব্যের মুখ চোখ বেয়ে তরল পানি গড়িয়ে পড়ছে বুকের ওপর। ওর ব্লু জার্সি ভিজে যাচ্ছে। উর্মি আপু মুগ্ধ হয়ে চোখে কাব্যকে দেখছে। কুহু ভ্রু কুচকে ওদের দেখতে দেখতে ব্যাগ হাতে এগোচ্ছে কাব্যের দিকে। কাব্য কুহুকে দেখে খালি বোতল ছুঁড়ে ফেলে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে শুকনো কাপড় বের করছে। আর উর্মি তখন কুহুর সঙ্গে কথা বলল, হ্যালো কুহু, ভালো আছো বাচ্চা? উর্মি আপু ওভাবে হেসে হেসে কথা বললেন দেখে কুহু জোর করে মনের সব জেলাসি চিন্তা দূর দূর করে তাড়িয়ে দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, ভালো আছে আপু, তুমি? উর্মি একবার কাব্যকে দেখলো। উর্মি আপুর চোখ দেখে কুহু ভ্রু কুচকে কাব্য ভাইকে দেখলো। কাব্য তখন শুধু স্যান্ডো গেঞ্জি পরা, তার উপর টি শার্টটা গলা দিয়ে নামাচ্ছে। কুহে কুহু জবাবে উর্মি কুহুর দিকে চেয়ে বলল, এই তো ভালো, এক্সাম কেমন হলো তোমার? কুহু এবার লজ্জা পেয়ে গেল। তার নকল করার কথা উর্মি আব্দে অব্দি চলে গেছে। মিনমিন করে কুহু জবাব দিল, ভালো হয়েছে আপু। কুহু কথাটা বলে কাব্যের দিকে অভিমান নিয়ে তাকালো। কাব্য ভাই কেন বললেন উর্মি আপুকে কুহু নকলের কথা? কুহু কষ্ট পেলাম। কাব্য টি শার্ট বদলে স্পোর্টস ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়েছে। স্বাভাবিক কণ্ঠে কুহুর দিকে চেয়ে বলল, বাসায় যাবি? কুহু জবাবে বলল, আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে। কাব্য ঘড়ি দেখলো এবার, সময়টা দেখেনি কুহুর দিকে ফিরে বলল, আমার টিউশন আছে, যাওয়ার সময় কল দিবি, পিক করে নেব। কুহু মাথা নাড়ালো। তার এটুকু যত্নেই কুহুর মনে ফুল ফুটতে লাগলো। হাজারটা প্রজাপতি উঠতে লাগলো তলপেটে। কাব্য চলে যাবার প্রস্তুতি নিতেই একবারই এবার উর্মি বলে উঠল, আমারও ক্লাস আছে, বাই কুহু, বাই কাব্য। বলে উর্মি উল্টো দিকে ফিরে হাঁটা ধরল। কুহু এখনো সেভাবেই জেলাসি চোখে চোখে মুখে ফুটিয়ে উর্মি চলে যাওয়া দেখছিল। কুহুকে ওভাবে দাঁড়িয়ে থাকে দেখে কাব্য শীতল গলায় বলে উঠল, এখানে দাঁড়িয়ে কেন, যা ক্লাসে যা। কুহু চুপচাপ হাঁটা ধরলো কলেজের দিকে। শার্লিন আসলো কুহুর দিকে। কুহু ঠোঁট উল্টে ওর দিকে তাকালো। শার্লিন কুহুর তাকানো দেখে বুঝলো হয়তো, আর বলে উঠল, এই উর্মি আপুকে আমার সুবিধার মনে হচ্ছে না। তুই যেতেই কাব্য ভাইকে পানি দিল, কেমন হাসছিল তারা। আমার ওদের স্বভাব ভালো লাগছে না, বলে দিলাম কুহু। কুহু হাসার চেষ্টা করে বলল, উর্মি আপু কাব্য ভাইয়ের ফ্রেন্ড, ব্যাচমেট ওরা, হয়তো ওজন্যই হাসছিল। শালীন তবুও ভাবুক স্বরে বলে উঠল, আমার তেমন মনে হচ্ছে না কেন যেন কুহু। তুই শিওর কাব্য ভাইয়ের গার্লফ্রেন্ড নেই? কুহু শালীনের হাত চেপে ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে হাসি খুশি গলায় বলল, কাব্য ভাইয়ের রিলেশন থাকলে আমি জানতাম সবার আগে। উর্মি আপুর সাথে যদি রিলেশন থাকে সেটা আজকে রাতেই বের হয়ে যাবে। ওয়েট অ্যান্ড সি বেবি। শার্লিন অবাক হয়ে কুহুর দিকে তাকিয়ে রইল। কাব্য ভাই, উর্মি আপু ভীষণ সুইট, তাই না? কুহু কথাটা বলে দারোগা পণ্ডিতের মতো কাব্যের মুখের আদল পড়ার চেষ্টা করলো। কাব্য ভীষণ স্বাভাবিক, এক হাতে গাড়ি ড্রাইভ করছে, মুখে চুইংগাম।
চিবুচ্ছে সেটা এক গালে রেখে। জবাব এলো বেশ রয়ে শুয়ে। হ্যাঁ, ছোট লোকে। এক বাক্যের অতি সাধারণ এক জবাব। কুহুর ওতে পোষালো না মোটেও, মনও ভরল না এমন উত্তরে। ও ধৈর্য হারিয়ে ফের জিজ্ঞেস করলো, আপুকে পাবে সে লাকি হবে অনেক। কি বলেন? কাব্য ভ্রু কুচকে এবার তাকালো, মুখে চুইংগাম চিবুচ্ছে না। ভ্রু কুচকে কুহুর দিকে চেয়ে বলল, কার বউ করে আনতে চাচ্ছিস? মতলব কি তোর? কুহু সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে কাব্যকে সন্দেহের অবকাশ না দিয়ে বলে উঠল, কারো বউ না, আমি তো এমনিতেই বললাম। কাব্য আর কথা বাড়ালো না এই ব্যাপারে। চুইংগাম মারাম করে চিবুতে চিবুতে গাড়ি ড্রাইভ করছে। উর্মিয়াপুর কথা শুনে কাব্যের মুখে স্বাভাবিক আদল দেখে খটকা যা ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কুহু এবার ওর জমিয়ে রাখা শেষ প্রশ্নটা করে বসল, আপনার তাকে কেমন লাগে? কুহুর বুকে কাঁপতে লাগলো প্রশ্নটা করার পর। কাব্য ভাই যদি ভালো কিছু বলেন, আজ এখানেই মরে যাবে কুহু। কাব্য ভাই শুধু এবং শুধুমাত্র কুহুর হবেন, অন্য কারো নয়। কুহু চোখ মুখ খিচে কাব্যের দিকে চেয়ে রইল অপলক। কুহুর মনে শান্তির ফোয়ারা বয়ে দিয়ে কাব্য পজিটিভ তেমন কিছুই বলল না, বরং নির্বিঘ্নে গাড়ি ড্রাইভ করতে করতে জবাব দিলাম, কেমন লাগবে আবার কি? ব্যাচমেট হিসাবে যেমন লাগার দরকার তেমনই লাগে। কুহু হেসে ফেলল নিঃশব্দে। মুখটা গাড়ির জানলার পাশে ফিরিয়ে বুকের পা পাশ চেপে মৃদু মৃদু হাসতে লাগলো। কাব্য ভাই বোধহয় এই হাসি দেখেননি কখনো। কুহুর এই মৃদু চাপা খুশির ভীষণ হাসি নজর কাড়া দেখতে লাগছিল। কাব্য ভাই ওই হাসি দেখলে আজই সম্ভবত গাড়িতে নিজের মনের খই হারিয়ে বসতেন। আফসোস, কাব্য ভাই চোখ থাকতেও অন্ধ। কুহুর মনটা উঠছে তখনও। কাব্য ভাইয়ের সম্পর্ক নেই উর্মি আপুর সাথে। খুশিতে মনটা আগডুম বাগডুম করে নেচে উঠল। প্রচুর ক্ষুধা লেগেছিল সেই কখন। সেই সকালে বেরিয়েছে আর বিকালের দিকে বাসায় ফিরছে। দুপুরে শুধু সিঙ্গারা খেয়েছিল, তারপর আর কিছু খাওয়া হয়নি। এতক্ষণ টেনশনে ক্ষুধা ভুলে থাকলেও এখন আর থাকা যাচ্ছে না। কুহু পাশেই কেএফসির দোকান দেখে ফিরে তাকিয়ে বলল, কাব্য ভাই বার্গার কিনে দিবেন একটা, ক্ষুধা লাগছে। কাব্য গাড়ি চালাতে চালাতে পাশের কেএফসির দোকান দেখলো একবার। তারপর কেএফসিতে না থামে অন্য একটা ফাস্টফুডের দোকানের সামনে গাড়ি থামিয়ে সেখান থেকে একটা বার্গার কিনে এনে কুহুকে এগিয়ে দিয়ে আবারও ড্রাইভিং সিটে বসলো। কুহু বুঝতে পেরেছে কাব্য ভাই কেএফসিতে যাননি। অবশ্য ফিলিস্তিনের কথা ওরও কেন মনে ছিল না? মাথায় মারা উচিত ওর। শুক্রবার সকালে কাব্যের ছুটি ছিল, ভার্সিটি নেই, টিউশন নেই তেমন, তাই সারাদিন ঘরে বসেছিল। আজ বন্ধুদের সাথে ক্রিকেট খেলার প্ল্যান করছে খেলার মাঠে। পাড়ায় খেলা হয় না বহুকাল। ভার্সিটির স্পোর্টস টিমে থাকার দরুন ওদিকে মনোযোগ আজকাল বেশি। পোলাপান চেপে ধরেছে কাব্যকে এক ম্যাচ খেলার জন্য। কাব্য তাই বহুদিন পর সিঙ্কের উপর থেকে ক্রিকেট ব্যাটটা বের করে এটাকে ঝালাই করছিল। ক্রিকেট খেলা হয় না বহুকাল, তাই ব্যাটের অবস্থা যাচ্ছে তাই। কাব্য ব্যাট পরিষ্কার করে বল ঠিক করছে কস্টেপ দিয়ে। এ সময় দরজায় টোকা পড়ল। কাব্য বল রেখে প্যান্টের ময়লা ঝেড়ে উঠে দরজাটা খুলে দিল। ওপাশে সাদা চাচ্চু দাঁড়িয়ে। কাব্য তাকে দেখে নরম গলায় বলল, আরে চাচ্চু, আসুন। সাদা তমাই হাসি হেসে ভাতেজার দিকে চেয়ে বলল, ছুটির দিনে ভাবলাম তোমাকে দেখে যাই, আজকাল তো ঘরেই থাকো না। কাব্য দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। কাজ থাকে চাচ্চু, ভার্সিটিতে দিন অর্ধেক কেটে যায়, তার উপর টিউশন আছে। সাদাত কাব্যের ঘরে ঢুকে বিছানায় বসে। ভীষণ গোছালো একটা রুম। কবিতার মুখে কাব্যের প্রশংসা প্রায় শোনা যায়। কাব্য নিজেদের ঘর নাকি নিচেই গুছিয়ে রাখে, ছেলে হয়েও এমন। আর ওনার মেয়েটা হয়েছে ফাঁকিবাজ, এখনো ওদের মায়ের ঘর গুছিয়ে দেওয়া লাগে। কাব্যের রুমের ছোট্ট একটা পড়া টেবিলে কয়েকটা ফিলোসফি, ইংলিশ বই। পড়া টেবিলে আইপ্যাড চার্জে দেওয়া, সামনে একটা মোটা 500 পেজের খাতা। খাতার পাশে একটা হাতে বানানো অর্ধেকটা বিল্ডিং এর মডেল। মেঝেতে এক পাশে ক্রিকেট ব্যাট রাখা, তার পাশে অর্ধেক কস্টেপ করা বল। বল দিয়ে ব্যস্ত ছিল হয়তোবা। কাব্য গিয়ে সাতাতের সামনে চেয়ারে বসলো। চাচা ভাতিজা কখনো অভাবে মুখোমুখি হয়নি। কাব্য শুরু থেকে একটু ইন্ট্রোভার্ট হয়, সবার সামনে তেমন মিশুকও নয়। আর ওর চাচা সারাক্ষণ টাকা বানাতে ব্যস্ত থাকায় ঘরের ছেলে মেয়েদের সময় কম দেন। একমাত্র মেজো চাচা কুহুকে অনেক সময় দেন। কুহু একমাত্র মেয়ে, বহু আদর দোয়ার ফল বিধায় কুহু ভীষণ প্যাম্পার্ড হয় সাদাতের কাছে। প্রায়শই সাদাত বউ বাচ্চা নিয়ে কদিনের জন্য
নিজেকে মুক্ত করে ঘুরতে বেরিয়ে যান। আজ কাব্য সাদা চাচুকে নিজের রুমে দেখে কিছুটা অপ্রস্তুত হচ্ছিল। চুপচাপ তার সামনে বসে ভাবছিল কি কথা বলা যায়, অথচ তেমন কথাই কাব্য খুঁজে পাচ্ছে না আজ। কথাটা তুললেন সাদাতিন, বলে উঠলেন, ক্রিকেট খেলতে যাবে নাকি? কাব্য বাইরের দিকে চেয়ে বলল, হ্যাঁ, ছেলে পেলে রিকোয়েস্ট করছে কদিন ধরে, আর তো বাড়িতেই আছি, ভাবলাম খেলে আসি। সাদাত বললেন, টিউশন কেমন যাচ্ছে তোমার? পড়াচ্ছি, একটা 9-এর একটা মেয়ে। ভালো। এই বয়সে ইনকাম করার চিন্তা আজকাল ছেলেমেয়েদের মধ্যে দেখাই যায় না। কিন্তু মেয়ে ছেলে পড়াচ্ছ, সাবধানে থেকো। আজকাল ফেসবুকে কত ঘটনা হয়, দেখি তো রোজ। ছাত্রী ভালো, ভদ্র ভীষণ, এক্সট্রা কথা বলে না। তারপর দুজনেই চুপচাপ। কাব্য কথা খুঁজে পাচ্ছেন না বলার জন্য, আর সাদাতও ভাতিজার সামনে কথাটা তুলবেন কিভাবে সেটাই ভাবছেন। সাদাত কিছুটা দোনামনা করে আবার আসল কথা তুললেন। আসলে কুহুর এক্সামের রেজাল্ট তো ভালো না, আমাকে বলল পড়া নাকি বেশি বুঝে না। কাব্য শুনে বলল, ওকে ইউটিউব চ্যানেল দেখতে বলেছিলাম আমি। সাদাত বললেন, আসলে কি বলবো তোমাকে, মেয়েটা কাল আমার ঘরে এলো, ভীষণ তাড়াহুড়ো করে বলল ওকে টিউশনি দিতে। আমি বললাম তোমার কাছে খবর নিতে, তুমি তো পড়াচ্ছি, কিন্তু ওই বলল তোমার কথা। কাব্য তাকিয়ে রইল। সাদাত বললেন, একবার কি একটু সময় করে দেখিয়ে দেবে? মেয়েটা ভীষণ এলোমেলো আমার, পড়াশোনা করতেই চায় না, তুমি দেখিয়ে দিলে। সাদাত বলা শেষ করতেই কাব্য ভীষণ স্বাভাবিক গলায় বলল, সমস্যা নেই আমার, সন্ধ্যার পর আসতে বলবেন। সাদাত খুশি হয়ে গেলেন। ভাতিজা এতটা ব্যস্ত জীবনেও কিছুটা সময় তার ফাঁকিবাজ মেয়েকে দিচ্ছে। মেয়েটা এবার ভালো রেজাল্ট করুক, তাই চান। সাদাত খুশি খুশি নিয়ে বললেন, আচ্ছা, আমি বলবো ওকে, আর ওকে একটু ছাড় দিও না, আমি তো মুখে বকা দিতে পারি না। ও কাঁদলে তোমার মেঝুমা আমার ভাত বন্ধ করে দেন, তুমি একটু বকাঝকা করে পড়িও। কাব্য হেসে ফেলে বলল, সমস্যা নেই, বকবো আমি। সাদাতকে আশ্বস্ত হতে দেখে গেল, উঠে দাঁড়ালেন বিছানা থেকে। কাব্য নিজেও চেয়ার ছাড়ল। সাদাত বেরিয়ে যাওয়ায় হঠাৎ বললেন, ভার্সিটির ব্যাডমিন্টন খেলায় নাকি ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে যাচ্ছ? কাব্য মাথা দোলালো। আমাকে ভার্সিটি থেকে ক্যাপ্টেন সিলেক্ট করেছেন। সাদাতকে খুশি হতে দেখা গেল। গদগদ গলায় বললেন, ভালো, এই বয়সে এসবই তো দরকার, পড়াশোনা সারা জীবনই থাকবে। কাব্য মনে মনে হাসে। এই চাচ্চু বাবারই ওর খেলার প্রতি ঘোর বিরোধী ছিলেন শুরুর দিকে। কাব্য একা লুকিয়ে লুকিয়ে বাড়ির গেট পেরিয়ে খেলতে যেত বহু তাকে। ও বড় হওয়ার সাথে সাথে ওদের মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে। সাদাত চলে গেলেন। কাব্য আবারও দরজা লাগিয়ে ব্যাট বল ঠিক করতে বসলো। আজ কুহুর মনটা খুশি খুশি। কাব্য ভাই ওকে আজ থেকে পড়াবেন। কুহু তার খুব কাছাকাছি থাকবে, পাশাপাশি থাকবে, অবহেলা আলগোছে হাতটাও ধরবে একটু। কাব্য ভাই তখন গম্ভীর স্বরে পড়াতে বসবেন, কুহু তখন হা হা করে তাকে গিলবে। কাঁধে ব্যাগ আর হাতে একটা খাতা নিয়ে হাসি খুশি কুহু কাব্যদের ফ্ল্যাটে কলিং বেল বাজাতেই শামীমা এসে দরজা খুলে দিলেন। কুহুকে দেখে গাল ভর্তি হাসি হেসে বললেন, আয় আয়, বই খাতা সব এনেছিস? কুহু মৃদু হেসে কাঁধের ব্যাগটা দেখিয়ে বলল, এই দেখো, পুরো রেডি হয়ে এসেছে। শামীমা দরজা লাগিয়ে কুহুর পিছু পিছু আসলেন। কুহু কাম ড্রয়িং রুমটা পেরোতেই কাব্য গায়ে টি শার্ট গলাতে গলাতে বাইরে বেরোলো। কুহুকে দেখে শান্ত গলায় সোফা দেখিয়ে বলল, বস, আমি আসছি। কুহু সোফার দিকে চেয়ে বলল, ড্রয়িং রুমে পড়াবে? কাব্য ভ্রু কুঁচকাল, তো আমার বেডরুম ঢুকতে চাইছিস নাকি? কুহু লজ্জায় পড়ে গেল, গাল লাল করে বলল, না না, তা কখন বললাম। কাব্য চলে গেল নিজের রুমে। কুহু মুখটা হুতুম পেঁচার ন্যায় বানিয়ে পড়তে বসলো ড্রয়িং রুমে। কাব্য এলো। ওর হাতে ইঞ্জিনিয়ারিং এর একটা মোটা বই। এসে সোফার সামনে বসে বইটা টেবিলে রাখলো। কুহু কথা বলতে চাইলো শুরুতে, কাব্য ভাই, ম্যাথ বই বের কর।
কাব্যকে থামিয়ে দিল। কেউ কি করবে আর? মাঝপথে কেউ ওর কথা থামিয়ে দিল, ওর ভালো লাগে না একটু। তাই কাব্য ভাইকেও এখন আর কুহুর ভালো লাগছে না। কি দরকার এমন গরিব মানুষের সঙ্গে থাকতে? কুহু কাব্য ভাইয়ের বউ হলেও ওর কপালে আসলেই দুঃখ আছে। শার্লিন সঠিকই বলে। কুহু চুপচাপ মেজাজ খারাপ নিয়ে ম্যাথ বই বের করলো। কাব্য এক হাতে কলম নিয়ে খাতায় লিখে লিখে ম্যাথ বুঝিয়ে দিচ্ছে। কিন্তু কুহুর ওদিকে মনটা আছে। সে তো গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে কাব্যের মুখের দিকে। কাব্য যখন জিজ্ঞেস করলো, এটা বুঝেছিস? এই উপপাদ্য দিলে নিজে করতে পারবি? ভালো করে কাব্যের কথা না শুনি কুহু শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। কাব্য দেখতে দেখতে আস্ত একটা চ্যাপ্টার শেষ করে তবেই থামল। এইবার কুহুর দিকে বই খাতা এগিয়ে দিয়ে বলল, বাকিগুলো সেম পন্থা ফলো করে যাবে। নেক্সট 17.2 আর 18.2 করে দেখা এখন। মানে কুহুকে এখন এসব ম্যাথ করা লাগবে? ও তো একদমই শুনিনি কিছু। এইবার কুহু মহাবিপদে পড়ে গেল। কুহু আর চোখে কাব্যকে দেখে। কাব্য আইপ্যাডে কোনো একটা বিল্ডিং এর নকশা বানাচ্ছে। কুহু আর কি করবে? এলোমেলো প্রশ্ন করা শুরু করলো কাব্যকে। এটা কাদের বিল্ডিং কাব্য ভাই? কাব্য নকশা আঁকছে। সেভাবেই জবাব দিল, এটা অ্যাসাইনমেন্ট। কুহু আবারও বলা শুরু করলো, আমাদের এমন একটা বিল্ডিং বানাবে? কাব্য এবার আইপ্যাড থেকে মাথাটা তুলল। ভ্রু কুচকে কুহুর দিকে তাকাতেই কুহু ভরকে গিয়ে বলল, করছে করছে। বলেই বই খাতা নিয়ে বসে গেল সে। একেবারে খাতার পেজের উল্টো আগের ম্যাপটা দেখে নিল। কাব্য যেটা করে দিয়েছে, কি সুন্দর কাব্য ভাইয়ের লেখা। অনেকটা ইটালিক ভাবে লিখেছেন। কুহু জীবনেও পারবে না ইটালিক ফন্টে লিখতে। আজ কাব্য ভাইকে দেখার জন্য কুহু চুল সুন্দর করে ফ্রেঞ্চ বেনি করেছে। ঠোঁটে গালে ব্লাশ ট্রিটমেন্ট ব্যবহার করেছে। পাকিস্তানি ড্রেসও পরেছে। অথচ কাব্য ভাই ওর দিকে না তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে ট্যাবে পড়াশোনা করছে। কেমন নিরামিষ একটা লোক। কুহু ম্যাথ করে ফেলেছে। কাব্য ওর খাতা দেখছে। ভুল মার করে দিচ্ছিল। কুহু একসময় গালে হাত দিয়ে হঠাৎ প্রশ্ন করে বসে, আপনি যে রোজ নিজের রুমের বারান্দায় ব্যায়াম করেন, ওপাশের বিল্ডিং এর মেয়েগুলো আজে বাজে ইঙ্গিত করলে আপনার অনেক ভালো লাগে, তাই না কাব্য ভাই? কাব্য ট্যাব থেকে মাথা তোলে, অবাক হয়ে বলল, কোন পাশের মেয়ে? কুহু চোখ মুখ কুচকে বলল, বারান্দার পাশে সবুজ বিল্ডিং, দোতলার মেয়েগুলো। কাব্য মনে করার চেষ্টা করে কিছু, ডোন্ট নো, খেয়াল করিনি আমি। বলেই আবার ট্যাবে মন দিল। কুহুর মেজাজ খিচড়ে গেল এবার। বলে উঠল, আলবৎ ভালো লাগার কথাই তো। এজন্যই রোজ মেয়েগুলো আপনার জন্য আমার কাছে চিঠি দেয়, নাম্বার চায়। আপনার তো কিছু না, মজা নেন আপনি, আর জ্বালায় মরি আমি। কুহু বিড়বিড় করে শেষের কথা বলেছে, তাই কাব্য ওটা সরেনি। কিন্তু শুরুর দিকের কথা সরে ফেলে সে। কুহুর ভুলে ভরা খাতা দেখে মাথা তুলে কিছুটা রুষ্ট গলায় বলে উঠল, এসব আবার কেমন ভাষা? আমি কি ওদের দেখিয়ে ব্যায়াম করি? বারান্দা না করলে আর কোথায় করব? কুহু মিয়ে গেল এবার। বলে উঠল, কেন, রুমে করবেন? ভিটামিন ডি বলে একটা জিনিস আছে, সূর্য লাগে ওটার জন্য। কাব্য মহাবিরক্ত দেখা যাচ্ছে। কাব্য আবার খাতা দেখছে। কুহু এই ম্যাথটাও ভালো করে করেনি। সবটাই ভুল। প্লাসের জায়গায় মাইনাস করে বসে আছে। 180 জায়গায় 160 লিখে রেখেছে। কাব্য বিরক্ত ভঙ্গিতে ভ্রুটো কুঁচকে খাতা দেখছে। কুহু ভাবেই কাব্যের দিকে চেয়ে অস্ফুটে গলার চেষ্টা করলাম, কিছু বুঝেন না আপনি। ওই মেয়েগুলো ওভাবে তাকালে আমার হিংসা হয়, জেলাসি হয়। আপনার কিছু হয় না, সব আমারই হয়। আমার বুক পেড়ে যায়। কি নিষ্ঠুর আপনি। কাব্য এবার লাল মার্ক করা ভুলগুলো দেখিয়ে বিরক্ত হয়ে বলল, বুঝিসনি ম্যাথ বললি না কেন? কিসব ম্যাথ করেছিস এবার? এবার লাস্ট বুঝিয়ে দেব, এরপর যদি না পারিস মাইর দিব, মনোযোগ দে। কাব্য কলম মুছিয়ে শ্বাসে উঠল। সব মিলিয়ে কুকুর এবার ভীষণ মন খারাপ হয়ে গেল। ও মুখটা গোমরা করে উঠল, আমি আজ আর ম্যাথ করবো না, বাসায় যাব। বললেই কুহু খাতাপত্র গোছাতে মন দিল। এলোমেলো ভাবে সবকিছু ব্যাগে পড়ছে। ওভাবে একটা খাতার পেজ একটু ছিঁড়েও ফেলল। কাব্য চুপচাপ দেখলো। একটু পর শুধু বলল, 1 ঘন্টা হয়নি এখনো। না হোক, তবুও বাসায় যাব। বলে কুহু ব্যাগ কাঁধে ঝুলিয়ে ওভাবেই হনহনিয়ে বেরিয়ে গেল কাব্যদের ফ্ল্যাট থেকে। কাব্য বসে শুধু দেখলো কুহু রাগী মুখটুকু।
শামিমা কুহুর জন্য কোল্ড কফি বানিয়ে এনেছিলেন সবে। মেয়েটা কোল্ড কফি আইসক্রিম দিয়ে এত পছন্দ করে। গ্লাস হাতে ড্রয়িং রুমে খালি দেখে অবাক হয়ে বলেন, কিরে, কুহু কই? কাব্য বিরক্ত হয়ে আইপ্যাডটা বন্ধ করে বলল, চলে গেছে। ওমা, কেন গেল? এত দ্রুত তোদের পড়া শেষ? শামিমা আরো অবাক হলেন। কাব্য মায়ের প্রতি বিরক্ত হয়ে রুমের দিকে যেতে যেতে আবারও ফিরে তাকালো। অতিষ্ঠ গলায় বলল, আশ্চর্য আম্মু, আমি কিভাবে জানবো তোমার ভাতিজি কেন গেল? ও ইচ্ছে হচ্ছে পড়বে না, ফাঁকি দিবে, তাই বেরিয়ে গেল। সবকটা পাগল হচ্ছে দিন দিন। তোমাদের এসবের চক্করে আমি একদিন পাগল হয়ে যাব মা। রেডিকুলাস। বলেই কাব্য হনহনিয়ে নিচের রুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। ওদিকে ফুলকপি হাতে শামীমা অবাক হয়ে ছেলে যাওয়াটুকু দেখে গেলেন। এই দুটোর আজ হলোটা কি?